আমরা শুরু করলাম অ্যানিমেল আইডেন্টিটি হাইড্রা, দ্যাট মিন্স প্রাণীর পরিচিতি, যেখানে আমরা একটা স্পেসিস নিয়েছি, দ্যাট ইজ কল হাইড্রা। এই হাইড্রা সম্পর্কে আমরা এখানে বিস্তারিত বলবো। সো আমরা প্রথমে বেসিক দিয়ে শুরু করি। হাইড্রা পড়ার সময় বলা আছে যে বাংলাদেশে মোটামুটি 3 প্রজাতির হাইড্রা আছে। ওকে, এই যে হাইড্রা, তো আপনাকে প্রজাতির নামও জানতে হবে এবং প্রজাতির বর্ণও জানতে হবে। তো আমি শিখাই দিচ্ছি কীভাবে মনে রাখবেন। অলিগেকটিস কথাটা যখনই আসবে খেয়াল করেন, অলিগো শব্দটা আছে। অলিগো শব্দের অর্থ হলো ফিউ, আর অ্যাক্টিস শব্দের অর্থ হচ্ছে টেন্টেকেল বা কর্ষিকা, তাহলে ফিউ কর্ষিকা। তাহলে যে সকল হাইড্রার অল্প কর্ষিকা থাকে তাদেরকে অলিগো বলে, হাইড্রা অলিগেকটিস। ওকে, দ্যাট মিনস এই নামকরণটা বা এই শ্রেণীবিভাগটা করা হয়েছে কর্ষিকার সংখ্যা অনুযায়ী। কর্ষিকার সংখ্যা অনুযায়ী করা হয়েছে। তাহলে হাইড্রাকে আমরা আসলে ক্লাসিফাইড করি কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে। একটা হলো তাদের কর্ষিকার সংখ্যা, কর্ষিকাগুলোর দৈর্ঘ্য বড় না ছোট, গায়ের বর্ণ কেমন, দেহের আকৃতি কেমন, এই অনুযায়ী আমরা ভাগ করি। তো এই নামটা আসছে অ্যাকচুয়ালি কর্ষিকার সংখ্যা অনুযায়ী, কারণ বলছে অলিগো অ্যাক্টিস অল্প কর্ষিকা, তাই না, সংখ্যা অনুযায়ী আসছে। তো এটার আরেকটা নাম আছে, দ্যাট ইজ কল হাইড্রা ফুসকা। ফুসকা শব্দের অর্থ ব্রাউন বা ডার্ক ব্রাউন। ইউনো, ব্রাউন মানে বাদামি, ভুল হলে তোমরা ঠিক করে নিবা। ব্রাউন মানে হচ্ছে বাদামি। তো এটা মনে রাখবেন কিভাবে, আমরা যে ফুচকা খাই, ফুচকাগুলোর কালার দেখবেন বাদামি কালারের, তাই না, ফুচকার যে পাপড়গুলো আছে বাদামি কালারের। তো এইটা কিন্তু বর্ণ অনুযায়ী ক্লাসিফাইড করা, হাইড্রা ফুসকা। ফুসকা মানে বাদামি, বাদামি যেহেতু বলছে তাহলে বর্ণ অনুযায়ী ক্লাসিফাইড করছে, আর এটা কি কর্ষিকার সংখ্যা অনুযায়ী ক্লাসিফাইড করা। দেন চলে আসি আমরা হাইড্রা ভিরিডিসিমা। দেখেন, ভিরিডিসিমা শব্দের অর্থ হলো ভেরি গ্রিন। ভেরি গ্রিন মানে সবুজ, অনেক সবুজ এরা হয়। এটা হওয়ার একটা কারণ আছে, কারণ হাইড্রা ভিরিডিসিমা যে হাইড্রাটা আছে, দিস ইজ হাইড্রা, এই হাইড্রার ভেতরে সবুজ বর্ণের একটা শৈবাল থাকে। এই শৈবালের উপস্থিতির কারণে একে সবুজ মনে হয়। ওকে, তো এই জন্যই হাইড্রা ভিরিডিসিমার আরেকটা নাম হলো ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। কি নাম? ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। ওকে, ক্লোরো মানে হচ্ছে সবুজ বা শৈবালের কথা বলেছে। তো আমরা একটু দেখি, ডাবল এস আছে, ডাবল এসটাকে একটু আমরা পাত্তা দিব। আচ্ছা, এস এস, এস এস মানে সবুজ। ওকে, ক্লোরো যখন থাকবে, আরে আচ্ছা ক্লোরো মানেই তো সবুজ, তাহলে এটা একটা সবুজ হাইড্রা। তাহলে এটা হাইড্রার বর্ণ অনুযায়ী নামকরণ করা হয়েছে। এন্ড দেন হচ্ছে হাইড্রা ভালগারিস। হাইড্রা ভালগারিস শব্দের অর্থ হলো ভেরি ফ্রিকুয়েন্ট, মানে যেটা আপনি খুব পাবেন, কমন, মানে সবখানেই পাওয়া যায়, এই অনুযায়ী কিন্তু এটাকে হাইড্রা ভালগারিস বলা হয়। এটা আমরা পড়বো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে। ভালগারিস শব্দের অর্থ হচ্ছে কমন। হাইড্রা ভালগারিস খুবই কমন এবং এর দেহটা এরকম। ইউজুয়ালি তেমন একটা কিছু থাকে না ভেতরে, যে কারণে এটা বর্ণহীন মনে হয়। কি মনে হয়? বর্ণহীন। আবার এইটার ভেতরে অ্যাকচুয়ালি কোনো সেলের কালার কিন্তু বর্ণহীন না, একটু ডিফারেন্ট হয়, একটু সোনালি সোনালি বা একটু হলুদ হলুদ হয়, বা একটু হালকা হালকা বাদামি বাদামি হয়। ওকে, তাহলে আমরা এখানে লিখবো বাহ, হলদে বাদামি, হলদে বাদামি। আর অপশনে যদি বর্ণহীন থাকে, বর্ণহীন দাগাইতে হবে। ওকে, তাহলে আমি আরেকবার বলছি, আমরা বাংলাদেশে এই 3 প্রজাতির হাইড্রা পাই, যাদেরকে আমরা বর্ণের উপর ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করেছি। যেমন হাইড্রা ফুসকা, ফুসকা মানে বাদামি, হাইড্রা ভিরিডিসিমা ডাবল এস আছে, দ্যাট মিনস সবুজ, হাইড্রা ভালগারিস খুবই কমন, বর্ণহীন। হাইড্রা ফুসকার আরেকটা নাম হলো হাইড্রা অলিগেকটিস। অলিগো অ্যাক্টিস শব্দের অর্থ হলো অল্প টেন্টেকেল বা অল্প কর্ষিকা। ওকে, তো এই হলো ঘটনা। তাহলে আমরা হাইড্রার প্রজাতি শেষ করে ফেলেছি। এবার চলে আসে আমরা স্বভাবে। হাইড্রার স্বভাব বলতে, হাইড্রা যে জীবন ধারণ করে, সে পরজীবী, মৃতজীবী নাকি, এইটা। হাইড্রার স্বভাব হচ্ছে এরা কার্নিভোর। কি এরা? কার্নিভোরাস। কার্নি শব্দের অর্থ হচ্ছে ফ্লেশ বা মাংস, ফ্লেশ অর মিট। তাহলে হাইড্রা কি? মাংসাশী। তো এইটা পড়ার সাথে সাথে আপনাকে জানতে হবে রুই মাছ কি। রুই মাছ হচ্ছে
তৃণভোজী। তৃণভোজী, তৃণভোজীকে বায়োলজিতে বলে হার্বিভোর। ওকে, হার্বিভোরাস। ডান। তাহলে আমাদের আরেকটা রইল ঘাসফড়িং। ঘাসফড়িং নাম দেখে বোঝা যাচ্ছে এরা ঘাস বা হার্ব খায়, তাহলে এরা হচ্ছে তৃণভোজী। মানুষ কি? মানুষ সব খায়, ঘাস খায়, মাংসও খায়। ঘাস বলতে আমি শাকসবজির কথা বুঝিয়েছি। মানুষ হচ্ছে অমনিভোর। অমনিভোরাস। অমনি শব্দের অর্থ হল অল, সর্বভুক। আরেকবার বলছি, হাইড্রা হচ্ছে কার্নিভোর বা মাংসাশী। রুই মাছ তৃণভোজী। আর ঘাস ফড়িং এর ঘাস কথাটা বোঝা যায় যে ঘাস ফড়িং হচ্ছে হার্বিভোরাস। মানুষ কি? মানুষ সব খায়, অমনিভোরাস। রাইট? ওকে, তাহলে এবার রেচন এবং শ্বসনে চলে আসি। দিস ইজ হাইড্রা। দিস ইজ হাইড্রা। হাইড্রার একটু কোষিকাগুলো ছোট হবে, কারণ হাইড্রা হচ্ছে পলিপ। যারা পলিপ হয় তাদের কোষিকা কিন্তু ছোট হয়, আর যারা মেডুসা হয় তাদের কোষিকা অনেক বড় বড় হয়। তো দেখেন, রেচন এবং শ্বসন। হাইড্রার কিন্তু কোনো ফুসফুসও নাই, হাইড্রার কোনো কিডনিও নাই। হাইড্রার কি হয়? হাইড্রার যে কোষগুলো আছে এই পাশে এবং ভেতরের দিকে, যেহেতু দ্বিস্তরী, তো কোষের ভেতরে যদি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, বাইরের তুলনায় ভেতরে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে যায়। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড মোটামুটি কনস্ট্যান্ট, তো বায়ুমণ্ডলেরটা তো আর বাড়তেছে না, তাহলে কোষের ভেতরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, ফলে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে চলে আসলো। দিস ইজ কল্ড ব্যাপন। কে আসলো? কার্বন ডাইঅক্সাইড। আবার আবার বলেন, ভেতরে কি অক্সিজেন যেগুলো পাঠাইছিলেন খেয়ে খেয়ে শেষ করছে কিনা? ইয়েস, কোষের ভেতরে অক্সিজেনটা শেষ হয়ে গেছে, কমতেছে। কমলে কি হবে? বায়ুমণ্ডলে তো অক্সিজেন স্ট্যাটিক, ভেতরে কমে যাচ্ছে, তাহলে তুলনামূলক বায়ুমণ্ডলের পরিমাণ বেশি, ভেতরে অক্সিজেন কমে গেছে, তার মানে ভেতরে কম। তাহলে বায়ুমণ্ডল থেকে ভেতরে যাবে ব্যাপন প্রক্রিয়ায়। ব্যাপন মানে হচ্ছে কোষ ঝিল্লি অতিক্রম করে চলে যাবে, তাকে কেউ বাধা দিবে না। সো দিস ইজ অক্সিজেন, এদিকে যাচ্ছে। দিস ইজ ব্যাপন টু। একটা কথা মনে রাখবেন, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দুইটাই ফসফোলিপিডে দ্রবণীয়, লিপিডে দ্রবণীয়। তো সেল মেমব্রেনের উপরে যে ফসফোলিপিড বাইলেয়ার আছে, এরা খুব সহজেই এটা অতিক্রম করে যেতে পারে। ওকে, তাহলে এদের কোনো প্রবলেম হয় না। তাহলে এটা হচ্ছে ব্যাপন। বাইরে কার্বন ডাইঅক্সাইড তুলনামূলক কম কোষের তুলনায়, বাইরে আসে। কোষে অক্সিজেনের পরিমাণ কম, কারণ খেয়ে ফেলছে, ফলে বাইরে থেকে ভেতরে যায়। দ্যাট ইজ কল্ড ব্যাপন। সেম ব্যাপার, খারাপ জিনিস আসলে ওইভাবে বের হয়ে যাবে। ঠিক আছে? সো দিস ইজ কল্ড রেশন। রেশনটাও কোন প্রক্রিয়া ঘটছে? ব্যাপন প্রক্রিয়া ঘটছে। সো আমরা লিখি রেচনও ব্যাপন, শ্বসনও ব্যাপন। খুব বেশি কষ্ট হওয়ার কথা না। সেম ব্যাপারগুলো আমরা পরিফেরাতে দেখি, নিডারিয়াতে দেখতেছি, প্লাটিহেলমিনথিসেও আমরা দেখব, নেমাটোডাতেও আমরা গিয়ে দেখব। বুঝতে পেরেছেন? প্রথম পর্বের প্রাণীগুলা প্রথম দিককার সবাই ব্যাপন প্রক্রিয়ায় রেচন এবং শ্বসন চালিয়ে নেয়। ওকে, যদিও প্লাটিহেলমিনথিসের রেচনের জন্য শিখাকোষ আছে, তবে নিডারিয়া পরিফেরা কনফার্ম। আচ্ছা, এবার চলে আসি আমরা শ্রেণীতাত্ত্বিক অবস্থান। শ্রেণীতাত্ত্বিক অবস্থান বলতে বোঝায় যে ক্লাসিফিকেশনটা আর কি। তো আমি এখানে লিখে রাখছি, আমি একটু দেখাই তোমাদের। পিসিও, এইভাবে মনে রাখবেন, পিসিও এফজিএস, বা আপনার কোনো ট্রিক থাকলে, তো যেগুলো সহজ সেগুলো আমরা একটু দেখি। কে হচ্ছে কিংডম। কিংডম মানে প্রাণী থাকবে এখানে, তাহলে এটি একটি প্রাণী, এই জন্য এনিমেলিয়া কিংডমের। এর নাম হচ্ছে হাইড্রা। বলেন তো হাইড্রা কেন বলে? হাইড্রা হচ্ছে ওই যে গ্রিক মাইথোলজি থেকে আসছে। এটা এমন একটা ক্যারেক্টার যার একটা মাথা কেটে দিলে আরো 7টা মাথা গজাইতো। তার মানে রিজেনারেশন বা পুনরুৎপত্তি করার ক্ষমতা যাদের আছে, রাইট? তাহলে এদের পুনরুৎপত্তি ক্ষমতা আছে, পুনরুৎপত্তি ক্ষমতা আছে, এই জন্য এদেরকে বলা হয় হাইড্রা, রাইট? তাহলে হাইড্রা ভালগারিস কি? হাইড্রা ভালগারিস মানে হচ্ছে যাদের পুনরুৎপত্তি ক্ষমতা আছে, প্লাস যারা খুব কমন, খুব পাওয়া যায়। ডান। তাহলে ভালগারিস শব্দটা আসছে, এরা খুব কমন, এখান থেকে আসছে। তাহলে আমরা 1, 2, 3টা কভার করে ফেলছি। নিডারিয়াতে চলে আসি। আমরা জানি নিডারিয়া পরের প্রাণীদের কি কি থাকে। এদের হচ্ছে নাম দেখে বোঝা যায়, নিডোসাইট থাকে, যার ভেতরে নেমাটোসিস্ট থাকে।
এবং সিলেন্টেরন থাকে। সিলেন্টেরন বলতে এই যে এই নালীটা বলা হয়, এই পরিপাক নালীটাই হচ্ছে সিলেন্টেরন। তাহলে এই যে এই সব জায়গার মধ্যে নিডোসাইট কোষ থাকে, যেখান থেকে সুতা বের করে কাউকে বিদ্ধ করে, দ্যাট ইজ কল নিডোসাইট কোষ। আর ভেতরে আছে সিলেন্টেরন। তাহলে যে সকল পরের প্রাণীদের এই দুইটা জিনিস থাকবে, নিডোসাইট এবং সিলেন্টেরন, তাদেরকে আমরা নিডারিয়া পরের মধ্যে দিয়ে দিব। ওকে, তো আমাদের এটা শেষ। এবার চলে আসি আমরা হাইড্রোজোয়া। কোথায় চলে আসবো এবার? হাইড্রোজোয়া। হাইড্রোজোয়ার স্পেশালিটি কি? হাইড্রোজোয়ার স্পেশালিটি হলো সিলেন্টেরন যেটা ছিল তাদের অবিভক্ত সিলেন্টেরন থাকবে। অবিভক্ত সিলেন্টেরন। অবিভক্ত সিলেন্টেরন কি আমি বলি, এই যে এখানে যে আমরা নালীটা আমরা দেখতে পাই, এই যে নালীটা আমরা দেখতে পাই, এই নালীটার নামই হচ্ছে সিলেন্টেরন। ওকে, এই নালীটার নাম। তো হাইড্রার ক্ষেত্রে হয় কি, এখানে যা শেষ পর্যন্ত তাই, কোনো সেপারেটরও নাই, কোনো আঁকা বাঁকাও নাই, কোনো জায়গায় চওড়া, কোনো জায়গায় পাতলা পুরু, এই ব্যাপারটাও নাই, একবারে কন্টিনিউয়াস একটা এবং অবিভক্ত, ভাগে ভাগ করা নাই। সো দ্যাট ইজ কল্ড অবিভক্ত সিলেন্টেরন। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে আসি এই যে এখানে, এই অয়ডা শব্দের অর্থ হলো শেপ। অয়ডা শব্দের অর্থ কি? শেপ বা আকার আকৃতি। অ্যাকচুয়ালি হাইড্রোইডা এই অর্ডার দ্বারা বোঝায় যারা পলিপ। কি বোঝায়? যারা পলিপ, যাদের ক্ষেত্রে পলিপ থাকবে। কিন্তু মনে রাখবেন যে ছোটবেলায় কিন্তু এরা মুক্ত সাঁতারু থাকে, বড় হলেই পলিপ হয়। তাহলে জীবনের বড় দশাটাই বা বেশিরভাগ দশা বা প্রধান দশাটাই হচ্ছে পলিপ দশা। পলিপ আসলে কি জিনিস একটু বলি। পলিপ মানে হচ্ছে এমন প্রাণী বোঝায় যাদের দেহ এরকম সিলিন্ডারের মতো। 1, 2 নম্বর হচ্ছে তাদের কোর্শিকা থাকবে। 2, কোর্শিকাগুলো খাটো হবে। 3, কোর্শিকাগুলো উপরের দিকে থাকবে। 4, উপরে যদি কোর্শিকা থাকে সাঁতার কাটতে পারবে না। 5, সিলিন্ড্রিক্যাল, কোর্শিকা থাকবে, কোর্শিকাগুলো ছোট হবে, কোর্শিকাগুলো উপরের দিকে থাকবে এবং উপরের দিকে কোর্শিকা থাকলে সাঁতার কাটা যায় না। 5, তো যারা সাঁতার কাটতে পারে না তারা কোনো একটা জায়গায় স্থির হয়ে থাকে। 6, তারপর নিশ্চল। আরেকটা জিনিস জানতে হবে, যারা নিশ্চল হয়ে থাকে তারা অযৌন জনন করে। প্রধান জনন হচ্ছে অযৌন জনন। এই যে এর গা থেকে এরকম কোর্শিকাওয়ালা হাইড্রা বের হয়। তাহলে 8টা বৈশিষ্ট্য কিন্তু দেখা যায় তাদের মধ্যে। সো এটা মনে রাখতে হবে না, আপনি জানলেই হবে হাইড্রা একটি পলিপ। ওকে, যারা এরকম সাঁতার কাটতে পারে না পরবর্তী জীবনে, যদিও আপনাদের বইতে কিন্তু এদের অনেক ধরনের চলনের কথা বলা আছে, ওইটা দেখে কিন্তু কনফিউজড হওয়া যাবে না। ওগুলো আছে যে হাইড্রা যদি চলাচল করে তাহলে ওই ধরনের চলাচল করে, এবং হাইড্রা যখন বয়স হয় তরুণ অবস্থায় এরকম চলাচল করে, কিন্তু বাট বয়স হওয়ার সাথে সাথে কি করে, আর চলাচল করতে পারে না। তো ওগুলো দেখে সমারসল্টিং লুপিং দেখে কনফিউজড হওয়া যাবে না। অনেক ধরনের আছে, তার মানে খুব চলে না এমন না। ওকে, তো আমি আরেকবার বলছি, এদের পলিপ দশাটা প্রধান। আপনারা যখন মেডুসা পড়ছেন, আমি বলছিলাম এই যেমন জেলিফিশের দেখেন কি মূল দেহটা গোলাকার ডিস্ক আকৃতি, কোষিকাগুলো নিচের দিকে, কোষিকাগুলো অনেক বড়, নিচের দিকে থাকলে সাঁতার কাটতে পারে তারা। সাঁতার কাটলে তারা কি করতে পারবে? যৌন জনন করতে পারবে। আরেকটা কি করবে, তারা দল বেঁধে থাকবে না, তারা একা একা থাকবে। সো দিস ইজ কল্ড মেডুসা। মাথা থেকে ওই যে মেডুসার চুলে কি নিচের দিকে নেমে আসে এবং ওগুলো সাপ, লাইক দ্যাট, এটা মাথা, এগুলো সাপ, মেডুসা। ওকে, ডান। আচ্ছা, এবার চলে আসে হাইড্রিডা। এটা হচ্ছে এককভাবে বাস করে, মানে কলোনি সৃষ্টি করে না। আচ্ছা, কলোনি কেন সৃষ্টি করে না? ইউজুয়ালি পলিপরা কলোনি সৃষ্টি করে। পলিপ বলতে যারা চলাচল করতে পারে না, একটা জায়গা থেকে অনেকজন হয়ে যায় ওখানে। এরা কেন করে না? কয়েকটা কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে এরা দীর্ঘদিন সাঁতার কাটতে পারে, তাহলে দীর্ঘদিন তারা কোনো সংসার জীবন করতেছে না, আত্মীয় স্বজন নিয়ে সবাই নিয়ে বসে থাকতেছে না। 2 নম্বর হচ্ছে এদের যখন এই যে এখানে বাচ্চার জন্ম নেয়, এই বাচ্চাটা আর এখানেই থাকে না, থাকলে তো একটা কলোনি তৈরি হবে, তাই না? গুচ্ছ তৈরি হবে। এটা এখান থেকে আলাদা হয়ে যায়, আলাদা হয়েছে সাঁতার কেটে কেটে আরেক জায়গায় চলে যায়, তাহলে সে একাই থেকে গেল সারা জীবন, তাই না? ওইটাই বলছে এখানে যে হাইড্রিডা শব্দের অর্থ হলো যারা এককভাবে বাস করে।
ইউজুয়ালি পলিপরা দলবদ্ধ হয়ে বসবাস করে, একটা করে জন্ম নেয় ওখানে থাকে, জন্ম নেয় ওখানে থাকে। কিন্তু এদের যদি জন্ম নেয় যে আলাদা হয় সাঁতরে ছড়িয়ে পড়ে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি পুরো ব্যাপারটা আরেকবার বলছি, রিভিশন করি আমরা। প্রজাতি 3 ধরনের আছে, এখানে আমি 3 ধরনের বলেছি। কয়েকটা বৈশিষ্ট্যের উপর ভাগ করা হয়: বর্ণ, কোষিকার সংখ্যা, কোষিকার হচ্ছে দৈর্ঘ্য, এবং তার সাথে হচ্ছে তাদের শেপ। তো আমরা এখানে 3 ধরনের দেখেছি। রেচন শ্বসন দুইটাই ব্যাপন প্রক্রিয়া বা ডিফিউশন প্রক্রিয়া। শ্রেণীতাত্ত্বিক অবস্থান হলো এইটা। শ্রেণীতাত্ত্বিক অবস্থানে আমরা এনিমেলিয়া এটা জানি, সবাই জানি, আমরা এটাও বুঝতে পারবো, আমরা এটাও বুঝতে পারবো, আমরা ইজিলি এটা বুঝতে পারবো। প্রবলেম হবে আপনাদের এই জায়গা। ওকে, তাহলে আপনি এক কাজ করবেন, আগে ও দিবেন, অয়ডা, তারপর ইডা, মনে রাখতে হবে এইভাবে। হ্যাঁ, অর্ডার শুরু হয়, দেখেন অর্ডারে ও আছে, তাহলে হাইড্রোইডা ও দিয়ে শুরু হবে, ঠিক আছে। আর দেখেন ফ্যামিলিতে এফটা হচ্ছে আই এর মতো, সো দিস ইজ আই, ইডা। আশা করছি সবাই বুঝতে পারেন। সবাইকে ধন্যবাদ।